নমস্কার বন্ধুরা, আপনারা শুনেছেন অনেকেই যে সুপ্রিম কোর্টে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে একটি মামলা হয়েছিল, যে মামলায় রাজ্যগুলোর ওপর ন্যাশনাল এডুকেশন পলিসি চাপিয়ে দেওয়া যায় না এমনই মতামত ছিল সুপ্রিম কোর্টের। তো সেই মামলাটি অর্ডার কপি, এবং সেই মামলাটির অর্ডার কপিতে কে মামলাটি করেছিলেন আসলে, এবং সেই অর্ডার কপিতে কি কি লেখা আছে, এই বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরবো। জিএস মানি বলে একজন এই মামলাটি করেছিলেন। তিনি অ্যাডভোকেট এবং একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। তিনি এই মামলাটি করেন। তিনি পিটিশনার ইন পার্সন এসেছিলেন। তিনি যেহেতু অ্যাডভোকেট, সেক্ষেত্রে তাকে আর্গু করতে অ্যালাউ করা হয়েছে, এবং তিনি আর্টিকেল 32 অফ কনস্টিটিউশন তার উপর ভিত্তি করে রাজ্যগুলোকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিক, বিশেষ করে তিনটি রাজ্য তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং কেরালা, এই তিনটে রাজ্যে ন্যাশনাল এডুকেশন পলিসিটা মানা হয়নি, সেটা যাতে তারা মানে সেজন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিক। এই ছিল তার প্রেয়ার। এবারে সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে যেটা উঠে এসছে সেটা হচ্ছে whether the state should adopt the national education policy 2020 or not is a vexed issue। মানে এটা বেশ বিতর্কিত বিষয়। রিট কোর্টে এত বিতর্কিত বিষয়, এটা তো সাংবিধানিক মামলা নয়। তো যা হোক, সেইটা তারা উল্লেখ করেছেন, সে বিষয়ে তারা ঢোকেননি। তারা বরঞ্চ যেটা বলেছেন, দ্য সুপ্রিম কোর্ট থ্রু Article 32 of Constitution can issue directives to ensure that fundamental rights of the citizens are protected। Article 32 তে যেটা বলা আছে সেটা হচ্ছে, কোনো নাগরিকের ফান্ডামেন্টাল রাইট যদি বিঘ্নিত হয়, সেই ক্ষেত্রে তারা সুপ্রিম কোর্ট ডিরেক্টিভ দিতে পারে। ইট ক্যান নট ডিরেক্টলি কম্পেল আ স্টেট টু অ্যাডাপ্ট এ পলিসি লাইক দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এবং সরাসরি রাজ্যকে আর্টিকেল 32 অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট ডিরেক্ট করতে পারে না, নির্দেশ দিতে পারে না, বাধ্য করতে পারে না যে তারা এনইপি 2020 সেটা মানতে হবে। অর্থাৎ সরাসরি রাজ্যগুলোর যে স্বাধীনতা রয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে উঠে এলো। তাই তিনটে যে রাজ্য যারা নিজস্বভাবে কিছুটা করছে, তাতে কিন্তু সাংবিধানিকভাবে কোনো সমস্যা নাই। আর যেটা উঠে এসছে, the court may however intervene if a state action or inaction related to national education policy violates any fundamental rights or any other legal rights। কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসিকে মানলো বা মানলো না, অর্থাৎ তার ক্ষেত্রে কোনো সক্রিয়তা দেখালো বা সক্রিয়তা দেখালো না, নিষ্ক্রিয় থাকলো, সেটার ফলে যদি কোনো নাগরিকের ফান্ডামেন্টাল রাইট বা কোনো আইনি অধিকার বিঘ্নিত হয়, সেক্ষেত্রে অবশ্যই সুপ্রিম কোর্ট কিন্তু ইন্টারভিন করতে পারে। We do not propose to examine this issue in this writ petition filed under Article 32 of the Constitution। তারা মনে করছেন না, তারা কোনো প্রস্তাব দিচ্ছেন না যে এই ইস্যুটাকে কনস্টিটিউশনের আর্টিকেল 32 অনুযায়ী এই রিট পিটিশনে এটা বিশেষভাবে এক্সামিন করার প্রয়োজন রয়েছে, তারা সেটাও মনে করছেন না। We believe that the petitioner has nothing to do with the cause he proposed to excuse। এই ক্ষেত্রে আরেকটি বিষয় উঠে এসছে যেটা বেশ তাৎপর্যপূর্ণ। কোর্ট মনে করেছে যে পিটিশনের এখানে লোকাস স্ট্যান্ডি আমরা সাধারণত যেটা বলি সেটা হচ্ছে না। তার কারণ হচ্ছে, তিনি তামিলনাড়ুর বাসিন্দা হলেও তিনি নিজে থাকেন তার অ্যাডমিশন অনুযায়ী দিল্লি। দ্য মেইন ইস্যু মে বি এক্সামিনড বাই দিস কোর্ট ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিংস বাট অ্যাট লিস্ট নট ইন দিস পার্টিকুলার পিটিশন। হতে পারে এই বিষয়ে অন্য কেস হতে পারে, সেটা অন্যভাবে হবে, এবং সেটা নিয়ে ভাবতেও পারা যেতে পারে, বা সেটাকে নিয়ে পরীক্ষা করেও দেখা যেতে পারে যে তার মধ্যে ত্রুটি রয়েছে কিনা। কিন্তু এই রিট পিটিশনটা যেভাবে ফাইল করা হয়েছে, তাতে সুপ্রিম কোর্ট মনে করেনি যে এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। তো সব মিলিয়ে যে ব্যাপারটা উঠে এলো, স্টেট, আমরা জানি যে এডুকেশন হচ্ছে কম্বাইন্ড, যৌথ একটি বিষয়। সেক্ষেত্রে স্টেট এবং সেন্ট্রাল দুজনেরই ভূমিকা থাকে। ন্যাশনাল এডুকেশন পলিসির যে ফ্রেমওয়ার্ক, সেটা স্টেট কতটা মানবে বা মানবে না, তাদের নিজস্ব স্বাধীনতা রয়েছে। পাশাপাশি তাদের স্টেটের কোনো সক্রিয়তা বা নিষ্ক্রিয়তার জন্য যদি কোনো নাগরিকের ফান্ডামেন্টাল রাইট বা অন্য কোনো আইনি অধিকার বিঘ্নিত হয়, সেক্ষেত্রে কিন্তু কোর্ট ইন্টারভিন করতে পারে। এই বিষয়গুলি উঠে এলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।